হ্যালো, ক্লাস 9 এ আমরা এর আগে অ্যাসিড বেস যে চ্যাপ্টার শুরু করেছিলাম, সেই অ্যাসিড বেস চ্যাপ্টারের শেষ অংশটা মানে আরও কিছুটা অংশ আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি। দেখা যাক, অ্যাসিড বেস চ্যাপ্টার যেটা আমরা শুরু করেছিলাম তাতে আমরা অ্যাসিডের ডেফিনেশন, ক্ষারের ডেফিনেশন এগুলো সমস্ত আমরা ডিসকাস করেছি। এখন আমাদের যেটা দেখতে হবে, এখন আমাদের যেটা ডিসকাস করতে হবে সেটা অ্যাসিড ক্ষার করতে গেলে একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার সেটা হলো পিএইচ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পিএইচ। হোয়াট ইজ পিএইচ? যদিও কনসেপশনটার মধ্যে একটু অঙ্কের ব্যাপার জড়িত আছে, তবুও ক্লাস 9 এর উপযোগী করে আমি বলার চেষ্টা করছি, তোমরা বোঝার চেষ্টা করো। হোয়াট ইজ মানে দেখো, আমি প্রথমে বলে রাখি, আমরা কয়েকটা নিত্যদিনে ব্যবহার করি এমন কিছু অ্যাসিড আছে, মানে যার সঙ্গে আমরা পরিচিত। কিছু অর্গানিক অ্যাসিড, যেমন হচ্ছে সাইট্রিক অ্যাসিড লেবুর মধ্যে থাকে, টার্টারিক অ্যাসিড তেঁতুলের মধ্যে থাকে, ল্যাকটিক অ্যাসিড টক দইয়ের মধ্যে। এগুলো আমরা আমাদের ডেইলি লাইফ, গার্হস্থ্য জীবনে হামেশাই আমরা এটা ব্যবহার করে থাকি। কিন্তু বিষয়টা হচ্ছে, তুমি যদি এটা লিটমাস কাগজ থাকে, আমি বলেছি তো লিটমাস কাগজ দু রকমের হয়, একটা নীল লিটমাস, একটা লাল লিটমাস। অ্যাসিডের প্রপার্টি হলো, তুমি যদি এটাকে নীল লিটমাসের মধ্যে এটাকে ডোবাও, তাহলে এটা কেমন হয়ে যাবে? এটা অ্যাসিড হলে লাল। তাহলে লেবুর রসের মধ্যে বা তেঁতুলের জলের মধ্যে বা তুমি যদি একটা দইকে ফেটিয়ে নাও তার মধ্যে যদি নীল লিটমাস ডোবাও, প্রত্যেক ক্ষেত্রেই লাল হবে। এরপর তুমি একটা স্ট্রং অ্যাসিড, যেমন ধরো বাথরুম পরিষ্কার করার জন্য যে মিউরিয়াটিক অ্যাসিড, সেখান থেকেও তুমি যদি একটা মিউরিয়াটিক অ্যাসিডের মধ্যে একটা নীল লিটমাসকে ডোবাও, সেক্ষেত্রেও তোমার লাল হবে। বা তুমি যদি সালফিউরিক অ্যাসিড, মানে স্বর্ণকারের দোকানে থাকে, নাইট্রিক অ্যাসিড এগুলো থাকে, সেখান থেকেও, বা স্কুলের ল্যাবরেটরি, এখন তো স্কুল বন্ধ, স্কুলের ল্যাবরেটরি থেকে তোমার টিচারকে যদি বলো, তিনিও দেখাতে পারেন, মানে দেখাবেন অবশ্যই, ক্লাসে যখন করানো হবে তখন দেখানো হয় যে সেক্ষেত্রেও সেগুলোও নীল লিটমাস। সো হোয়াট আই ওয়ান্ট টু সে, আমি বলতে চাই, লিটমাস কোন একটা পদার্থের অ্যাসিডিটিকে দেখাতে পারে, যে হ্যাঁ এটা অ্যাসিড না অ্যাসিড নয় সেটাকেও। কারণ আমরা জানি কি, আমরা বারবার করে অ্যাসিডের ধর্মতে বলে এসেছি, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। তাহলে তুমি একটা মৃদু অ্যাসিডই হোক বা একটা তীব্র অ্যাসিডই হোক, তার মধ্যে যদি নীল লিটমাস দেবো তাহলে সেটা লাল হবে। তাহলে প্রবলেমটা আমাদের কাছে রয়ে গেল কি, মানে লিটমাস পেপার আমার কাছে যদি থাকে, তাহলে আমি সেটা, মানে কোন একটা সাবস্টেন্স সেটা অ্যাসিড কি অ্যাসিড নয় সেটা আমরা নিশ্চিত হতে পারি লিটমাসের দ্বারা। কিন্তু সেটা তীব্র অ্যাসিড, মানে তীব্র না মৃদু, আমরা ভাগ করে দিয়েছিলাম তোমাদেরকে অ্যাসিডের শ্রেণী বিভাগে, সেটা কিন্তু আমরা করতে পারি না। তাহলে তার জন্য কি ব্যবস্থা? তার জন্য একটা বিশেষ স্কেল থাকে, পিএইচ স্কেল। তাহলে এইটাই এখন আমাদের ডিসকাশনের জায়গা। যদিও তোমাদের টেক্সট বইগুলোতে এটা পড়ে দেওয়া আছে, কিন্তু তার আগেই তোমাদের একটা ইন্ডিকেটর চ্যাপ্টার দেওয়া আছে। টু আন্ডারস্ট্যান্ড দ্য ইন্ডিকেটর কেমিস্ট্রি প্রপারলি, you have a certain idea about pH. তো দেখো, অনেক স্কেল আছে। স্কেল আছে বলতে কি, যেমন ধরো উষ্ণতা মাপার আমাদের স্কেল আছে। কিরকম কি করা হয় দেখো, উষ্ণতা মাপার স্কেলের জন্য এরকম একটা ক্যাপিলারি টিউব নেওয়া হয়। ক্যাপিলারি টিউব মানে সরু একটা কাচের নল, যার ভিতরে ব্যাসটা সমান সমান, এর তলায় একটা পারদ কুণ্ড থাকে, ঠিক আছে, পারদ রাখা থাকে, আমি পারদ রাখি। এবার তোমাকে করতে হবে কি, দুটো স্ট্যান্ডার্ড সাবস্টেন্স ধরে নিতে হবে। প্রথমে এটাকে বরফ, আইস, আইস দেওয়া হয় এক্ষেত্রে, আইস। আচ্ছা, একটা কারেকশন আছে, যারা আমার আগের দিনের ভিডিও দেখেছো, লাস্ট পোরশনে আমি একটা জায়গায় লিখতে মিস করেছি।
কার্বন, সোডিয়াম কার্বনেট Na2CO3 এর বিয়োজনটায় আমি দেখিয়ে দিয়েছিলাম 2Na প্লাস প্লাস CO3 মাইনাস লিখেছিলাম। দিস ইজ কারেক্ট। এটা আমি পরে আমার ভিডিওটা দেখলাম, এটা আমার মিস্টেক। এটা CO3 ডাবল মাইনাস হবে। প্লিজ টেক ইট, মানে প্লিজ মেক ইট কারেক্ট। ঠিক আছে, এটাকে একটু কারেকশন করে নিও। CO3 ডাবল মাইনাস হবে এটা, যেটা আমি ভুল করে মাই স্লিপ অফ পেন করে আমি CO3 মাইনাস লিখেছিলাম। এনিওয়ে, যাই হোক, মনে পড়লো আমি বলে দিলাম। এবার এখানে আইস নাও, আইস, আইস, তাহলে আইস দিলে এটা এমন কিছু একটা জায়গায় থাক, সেটাকে রেখে দাও। এরপর এটাকে আইসটাকে সরিয়ে নিয়ে এটাকে বয়লিং ওয়াটার, ফুটন্ত জল, ফুটন্ত জল, বয়লিং ওয়াটার নেওয়া, কি হবে, পারদটা বাড়তে শুরু করবে, বাড়তে 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 ধরো এই জায়গাতে, এই জায়গা। তো লোকেরা ধরে নিয়েছিল কিন্তু এটাকে জাস্ট সেলসিয়াস ছাড়া তারা ধরে নিয়েছিল 100 ডিগ্রি সেলসিয়াস, আর এটাকে ধরা হয়েছিল 0 ডিগ্রি সেলসিয়াস। যারা ফারেনহাইট নিয়ে আলোচনা করে তারা এটাকে বলা হয়েছিল 32 ডিগ্রি ফারেনহাইট আর 212 ডিগ্রি ফারেনহাইট। এর মধ্যে সেলসিয়াসের ভাগ করা হয়েছিল 100টা সমান সমান ভাগ, 100টা ভাগ, 100টা এইভাবে সমান সমান 100টা ভাগ। সেই জায়গায় এক্ষেত্রে 180টা ভাগে ভাগ করা হয়েছিল, আর এটা 100টা ভাগে ভাগ করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা, তাহলে আমি বলতে চাইছি কি, যে থার্মোমিটার মানে উষ্ণতা মাপার স্কেল যখন তৈরি করা হয়েছিল, দুটো প্রমাণ বস্তুকে ধরে করা হয়েছিল। এবার এর মধ্যে এইভাবে তো মানে দুটো যেমন দৈর্ঘ্যের স্কেল যখন তৈরি করা হয়, তখন সেই ফরাসি রাজার একটা লাঠি ছিল, লাঠি, এরকম লাঠি, ওয়াকিং স্টিক, প্লাটিনাম এবং ইরিডিয়ামের তৈরি, সেটার মধ্যেখানে দুটো এরকম দাগ করা আছে। এইটাকে একটাকে শূন্য, আর মানে এটাকে সবাই ধরে নিয়েছিল 1 মিটার। প্রত্যেকে বিশ্বের সমস্ত বিজ্ঞানীরা এই দণ্ডের মধ্যেখানে যে দাগ, সেটাকে ধরে নিয়েছিল এটা হচ্ছে 1 মিটার, 1 মিটার ধরে নেওয়া। কিন্তু তেমনি এক্ষেত্রে পারদের মানে পারদ দিয়ে মাপা হয়েছিল, কার মানে আইসের উষ্ণতাকে ধরে নেওয়া হয়েছিল 0 ডিগ্রি সেলসিয়াস, আর ফুটন্ত জলের উষ্ণতাকে ধরে নেওয়া হয়েছিল 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা জাস্ট ধরে নেওয়া। তেমনি এক্ষেত্রেও এটাকে ধরে নেওয়া, এটাকে সমান সমান 100টা ভাগে ভাগ করলে এক একটা ভাগ ছিল তোমার 1 সেন্টিমিটার। তাহলে যে কোনো মাপকে করতে গেলে, যে কোনো মাপকে করতে গেলে কেউ বলে দেয় না, মানুষ তার নিজের সুবিধা মতো জিনিসকে, মানে যেটাকে আমরা মাপ করব, তার সমজাতীয় পদার্থকে, সমজাতীয় পদার্থকে কি করে নেওয়া হয়, প্রমাণ হিসাবে ধরে নেওয়া হয়। সমজাতীয় পদার্থকে প্রমাণ হিসাবে ধরে নিয়ে তার তুলনায় মাপগুলোকে করা হয়। ঠিক আছে, তাহলে সেই জন্য এবার আমাদের কি করতে হবে, আমাদের পিএইচ যে স্কেল তৈরি, এটাও যেমন একটা স্কেল, পিএইচ স্কেলটা কিন্তু এইরকম কোনো স্কেল না, এটা কোনো ভার্চুয়াল স্কেল একটা। কি রকম করে তৈরি করে, কোন একটা অ্যাসিডিটি মানে মানে হাই তোমার হলো গিয়ে অ্যাসিটিক অ্যাসিড, তারপর তো অ্যাসিটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এরা হচ্ছে মৃদু অ্যাসিড। মানে টু ডিফারেন্সিয়েট দেম, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরা হলো তীব্র অ্যাসিড। আর অ্যাসিটিক অ্যাসিড, তোমার টার্টারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, তাহলে এদের পার্থক্য করব কি করে, তার জন্য একটা স্কেল তৈরি করা। তো পিএইচ, তাহলে এটা হচ্ছে পিএইচ, এটা জিনিসটা কি, পিএইচ হলো একটা স্কেল, অম্লত্ব পরিমাপক স্কেল। পিএইচ হলো কোন দ্রবণের, কোন দ্রবণের অম্লত্ব, অম্লত্ব বা ক্ষারকত্ব, ক্ষারকত্ব মাপ, পরিমাপ করার, ক্ষারকত্ব পরিমাপ করার স্কেল। ঠিক আছে, আক্ষরিক অর্থে তাহলে এটার কাজটা কি,
আমি যেমন যেমন মানে একটা, যেমন ধরো একটা দুটো দুটো কি তিনটে বাটিতে আমি জল নিয়েছি, দুটো তিনটে বাটিতে গরম জল নিয়েছি, তুমি জাস্ট আঙুল ডুবিয়ে ডুবিয়ে যেমন একটা আন্দাজ করতে পারো কোনটা কিন্তু কতটা বেশি, কোনটা বেশি গরম কতটা বেশি গরম এটা যেমন করতে পারো না, তাহলে এক্সাক্ট মাপ করার জন্য থার্মোমিটার লাগবে। তেমনি এই জায়গাতে তিনটে চারটে অ্যাসিড নিয়েছি, একটা ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা ধরো অ্যাসিটিক অ্যাসিড, আর অ্যাসিটিক অ্যাসিড মানে ভিনিগার, আর একটা ধরো তোমার ল্যাকটিক অ্যাসিড, দই নিয়েছো, কে কার তুলনায় কতটা বেশি আম্লিক সেটা মাপ করার জন্য যে স্কেল, সেটা হচ্ছে ভার্চুয়াল স্কেল ব্যবহার করা হয়। ভার্চুয়াল মানে একটা কাল্পনিক, মানে তুমি দেখতে পাবে না এরকম। তাহলে কি করে করা হয় আমি বলছি সেই ব্যাপারটা বলছি। দেখো এটা করা হয়, এর আক্ষরিক অর্থে পিএইচ এর আক্ষরিক অর্থ হচ্ছে পাওয়ার অফ, পি ফর পাওয়ার, পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। অর্থাৎ এটা বাংলা, এটা ইংরেজি, বাংলায় করলে তর্জমা করলে কি বলা হয়, বাংলায় এটাকে লিখতে কোন দ্রবণে, কোন দ্রবণের বিয়োজনে, বিয়োজনে, কোন দ্রবণের বিয়োজনে বলতে যে পরিমাণ, যে পরিমাণ, যে পরিমাণ H প্লাস আয়ন, H প্লাস আয়ন, তাহলে এই ক্ষেত্রেই তো প্রশ্ন, যে কোনো দ্রবণের বিয়োজনে তো আর H প্লাস আয়ন উৎপন্ন হয় না, সেটা অ্যাসিডই হবে। তাহলে কোনো মানে আম্লিক দ্রবণের বিয়োজনে যে পরিমাণ H প্লাস আয়ন উৎপন্ন হয় তাকে মোল পার লিটার, মোল পার লিটার এককে প্রকাশ করে, প্রকাশ করে তার ঋণাত্মক লগারিদম, ঋণাত্মক লগারিদম করলে যে মান পাওয়া যায়, যে মান পাওয়া যায় তাকে, তাকে বলে, তাকে বলে ওই দ্রবণের পিএইচ। বলছি 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 অনেক ডাউট। তাহলে অর্থাৎ গাণিতিক ভাষায় মানে বিজ্ঞানী সরেনসেন, বিজ্ঞানী সরেনসেনের মতে মানে গাণিতিক ভাষায় কি বলবো, pH equals to minus log of concentration H plus। কোনো চিন্তা নেই, আমি সব বলছি আস্তে আস্তে দেখো, বোঝার চেষ্টা করো, লগ টগ দেখে ভয় খেয়ে যেও না। লগ বুক তো কোন একটা ক্লাসের আছে বোধহয় লাইভ, মানে তোমাদের দেখো কি হয় এখানে কার মতামত বললাম, এটা এটা বিজ্ঞানী সরেনসেন, এস ও আর ই এন এস ই এন, সরেনসেন। এটা কোনো বাঙালি বিজ্ঞানী নয় কি, সরেনসেন মানে সেন টাইটেল না, এস সরেনসেন। কোন দ্রবণের বিয়োজনে, কোন দ্রবণ বলতে এক্ষেত্রে কোন দ্রবণ বলতে কেমন, এটা হচ্ছে একটা অ্যাসিড দ্রবণ অবশ্যই হতে হবে। কোন দ্রবণের বিয়োজনে যে পরিমাণ H প্লাস আয়ন উৎপন্ন হয় তাকে মোল পার লিটার। দেখো 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 দেখো, এই 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 জায়গাটুকুর মানে কি, কোন দ্রবণের বিয়োজনে যে পরিমাণ H প্লাস আয়ন উৎপন্ন হয় তাকে মোল পার লিটারে প্রতি প্রকাশ করে দাও। এইটুকু ফার্স্ট লেট মি এক্সপ্লেন ইট, এটাকে বলতে দাও। ধরো আমি আমি এখন আমি লিচুর সিজন, আমের সিজন, সাপোজ ধরো আমি 6টা লিচু এট এ টাইম বসে খেলাম, 6টা লিচু, তাহলে সেই
ছটা আমি বলতে পারি 6টা লিচু খেলাম, না খেয়ে আমি বলতে পারি হাফ ডজন লিচু খেলাম। তাহলে কত মোল লিচু খেলাম বলো তো? তোমরা জানো যে আমি মোল কনসেপ্টের ডেফিনেশনে পড়েছিলাম 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতটি লিচু। যেমন 20টা মানে 1 ডজন, 24টা মানে 1 দিস্তা, তেমনি এতটি যে কোনো জিনিস। তাহলে অতগুলো এইচ কোন দ্রবণের বিয়োজনে এতগুলো যদি এইচ প্লাস আয়ন হয়, এতটি এইচ প্লাস আয়ন সমান সমান 1 মোল। 1 মোল। ধরো কোন দ্রবণের বিয়োজনে তোমার ধরো 527টা আয়ন উৎপন্ন হয়েছে, তাহলে একটা মানে কত? তাহলে একটা এইচ প্লাস আয়ন উৎপন্ন হওয়া মানে হচ্ছে 1/। এখন একটা জিনিস বাদ হয়ে আছে কিন্তু, মানে ধরো তোমার এইটুকু একটা 100 ml দ্রবণ তুমি নিয়েছো, কোন একটা দ্রবণ 100 ml নিয়েছো, সেইখান থেকে ধরো 527 টি এইচ প্লাস আয়ন উৎপন্ন হয়েছে। এই দ্রবণটার মান কত বললাম? 100 ml। তাহলে তোমাকে মনে মনে ক্যালকুলেট 100 ml করলে তো হবে না বাবু, এটা তো আমার কথা নয়, যিনি পিএইচ এর সংজ্ঞাটা নির্ধারণ করেছে। তাহলে কোন দ্রবণের বিয়োজনে যে পরিমাণ এইচ প্লাস, তাহলে একটা দ্রবণ নিয়েছো অ্যাসিড দ্রবণ, একটা অ্যাসিড দ্রবণ নিয়েছো যার কোন একটা তুমি অ্যাসিড দ্রবণ নিয়েছো 100 ml, যার বিয়োজনে সাপোজ ধরো 527টা এইচ প্লাস আয়ন উৎপন্ন হয়। তাহলে তুমি মনে মনে ভাবো 100 ml, এবার যদি 10 গুণ এইরকম নিতে ইনটু 10, তাহলে আয়তনটা কত হয়ে যেত? 1000 ml। 1000 ml মানে কত? 1 লিটার। আর এটাও তখন হয়ে যেত কত? ইনটু 10। তার মানে অর্থাৎ এইটা মানে 100 ml থেকে 100 ml থেকে যদি 527টা হয়, তাহলে আমরা বলতে পারি 1000 ml এখান থেকে উৎপন্ন H+ আয়নের সংখ্যা 5 সেট এতটি। ঠিক আছে? তাহলে সেই রকম কোন দ্রবণের বিয়োজনে মানে সেই অল্প স্বল্প যে পরিমাণ থেকেই হোক H+ আয়ন উৎপন্ন হয়, তাকে মোল পার লিটার, মানে ওই দ্রবণের আয়তনটাকে যদি 1 মোল হতো তাহলে সেখান থেকে কতগুলো হতো? এবার দেখো, দাঁড়াও শোনো, তুমি জানো কি? তাহলে তুমি 1 লিটারের বিয়োজনে কতগুলো পেলে? 5। দাঁড়াও, তাহলে এতটি H+ মানে 1 মোল, তাহলে একটি H+ মানে কত? 1/6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23। আর তুমি পেয়েছো কত? 5270 এত সংখ্যক H+ আয়ন 1 লিটার থেকে পেয়েছো। তাহলে এইটা সমান সমান বলো 525270 বাই 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 এত মোল। তাহলে 1 লিটার দ্রবণের বিয়োজনে এতগুলি না হলে তুমি বলতে পারো তো 1 লিটার থেকে এটা। তাহলে সেটা এই পর্যন্তই দেখো, যতটা দাগ দিয়েছি সেটাই হচ্ছে কথা। তাহলে কোন দ্রবণের বিয়োজনে যে পরিমাণ H+ আয়ন উৎপন্ন হয় তাকে ফার্স্ট অফ অল আমি এক্সপ্রেস করলাম কিসে? কোন টার্মে বললাম? এটাকে মোল পার লিটার এককে প্রকাশ করলাম। আশা করি বোঝা গেছে। এবার সেইটা প্রকাশ করার পর তাকে আবার পরের অংশটা দেখো, তার মানে এই যেটা পেলাম, এই যে টার্মটা পেলাম, তার ঋণাত্মক লগারিদম। হঠাৎ লগারিদম কেন করতে হবে? দেখো শোনো শোনো বাবা শোনো, বলছি যে ধরো তোমার বয়স কত? যদি তুমি 9 এ স্টুডেন্ট, তো তার মানে তোমার বয়স মোটামুটি 15 বছর, 15 ইয়ার্স। আমি জিজ্ঞাসা যদি করি তোমাকে, এটা তুমি কোন এককে বললে বাবু? কোন এককে বললে? তুমি তো সময় বলছো, মানে 15 বছর মানে কি? আজ থেকে 15 বছর আগে তুমি জন্মেছো, তার মানে ইউ আর ইন্ডিকেটিং আ টাইম স্প্যান, একটা টাইম স্প্যান বলছো। তাহলে এটা কোন এককে বলেছো? দেখো সময় মাপার একক কি? সিজিএস, এফপিএস, এমকেএস, এসআই, যে কোনো সিস্টেমেই বলো না কেন, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তুমি কিসে বলেছো বাবা?
ইয়ার। তাহলে তোমার কারেকশন করে বলা উচিত ছিল এই 15 বছরকে সেকেন্ড করলে যা হয় আর কি, নাকি 15 বছরকে তাহলে এত সেকেন্ড আমার বয়স এইটা বলা উচিত। তুমি এসআই পদ্ধতিতে বলছো তো হাস্যকর হয়ে যাবে, এটা এত বড় ফিগার তারা। তাহলে তুমি ধরো সেই সেকেন্ডই বলছো, দেখো না সেকেন্ডকে বছরে কনভার্সন করে বলছো, তাই না? তাহলে তখন কি হয়েছে, একটা ছোট্ট ফিগার এসছে যেটাকে বলতে সুবিধা। বা তুমি ধরো, তুমি ধরো এসআই পদ্ধতি তো আজকাল খুব বেশি চালু, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার। তুমি যদি বলো ধরো এই আমাদের বোলপুর থেকে দিল্লির দূরত্ব কত, তাহলে তুমি কি মিটারে বলবে? এটা অনেকটা বেশি। কি সিজিএস যদি বলতে হয় তুমি কি সেন্টিমিটারে বলবে? আসলে ব্যাপারটা সেন্টিমিটারেই বললে, কিন্তু কিলোমিটার করে বললে, মানে সেন্টিমিটার কি কিছু একটা সংখ্যা দিয়ে, ব্যাপক সংখ্যা দিয়ে ভাগ করে ওইটা করতে হয়, তাহলে ব্যাপারটা ছোট হয়ে যায়। তাহলে কেন করতে হয় বুঝতে পারছো? সেই রকম, সেই রকম যেমন তাহলে তোমার বয়সকে সেকেন্ডে না বলে বছরে বলার যেটা কারণ, সেই রকম কোন দ্রবণের মানে কোন একটা অ্যাসিড দ্রবণের বিয়োজনে 1 লিটারের বিয়োজনে 1 লিটার কোন একটা অ্যাসিড দ্রবণের বিয়োজনে যে পরিমাণ H প্লাস আয়ন উৎপন্ন হয় তার সংখ্যা একবার কোটি 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 কোটি। তাহলে এতগুলি না বলে, তাহলে ধরো পাশাপাশি দুটো অ্যাসিড নিয়েছো, এ দেখো দেখো এদিকে দেখো, ধরো 1 লিটার, তোমাকে এইভাবে তো তুলনা করতেই পারতে তুমি। ধরো 1 লিটার একটা তুমি অ্যাসিটিক অ্যাসিড মানে ভিনিগার নিয়েছো, অ্যাসিটিক অ্যাসিড এ অ্যাসিটিক অ্যাসিড, আর এদিকে তুমি নিয়েছো মানে 1 লিটার পরিমাণ, এদিকেও 1 লিটার তুমি কি নিয়েছো, HCl সলিউশন। হ্যাঁ, HCl সলিউশন। এবার এবার আবার গাঢ়ত্বের ব্যাপার আছে, মানে কতটা কি দিয়েছো না দিয়েছো, আমি ধরে নিলাম একই রকম গাঢ়ত্ব দিয়েছো। তাহলে এর বিয়োজনে কতটা H প্লাস, তাহলে ব্যাপারটা তো সেই একই। মানে তুমি তো বলতে পারো যে এইখান থেকে কতগুলো H প্লাস আয়ন উৎপন্ন হলো আর এই ক্ষেত্রে কতগুলো H প্লাস আয়ন উৎপন্ন হবে, তাহলে যার থেকে বেশি সংখ্যক H প্লাস আয়ন উৎপন্ন হবে তারই বেশি অ্যাসিডিটি হবে। কারণ তুমি জানো অ্যাসিডের আম্লিকতা, কোন যৌগের আম্লিকতা H প্লাস আয়নের উপর নির্ভর করে। তাহলে সোজা কথা, একদম সোজা হিসাব, যেটার থেকে বেশি H প্লাস আয়ন উৎপন্ন হবে সেটাই হবে বেশি আম্লিক। সেটা গোনা না টু মাচ ডিফিকাল্ট, এত কোটি 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 সংখ্যা, সেটা গোনা যায় নাকি বা তুলনা করা যায় নাকি? সেই জন্যই আমাদের বলা হচ্ছে 1 লিটার কোন একটা দ্রবণের বিয়োজনে যে পরিমাণ H প্লাস আয়ন উৎপন্ন হলো তাকে কত মোল হয়েছে সেটা প্রকাশ করে, করে যেটা পাবো তার আবার মাইনাস লগ করতে হবে। মাইনাস লগ করলে পরে যে সংখ্যাটা পাওয়া যায় তাকেই বলা হচ্ছে তোমার কি পিএইচ। ঠিক আছে? এবার তাহলে এটাও একটা স্কেল। এই স্কেলে একটা ভুল ধারণা আছে ছেলে মেয়েদের মধ্যে যে পিএইচ এর মান বোধহয় 0 থেকে 14 এর মধ্যে। না না না, তা কিছু না, তা কিন্তু একদমই না। ধরো প্রমাণ বস্তু হিসেবে এক্ষেত্রেও দুটো জিনিসকে নিয়ে নেওয়া হয়। এটা একটা নরমাল বলে ব্যাপার আছে, ওয়ান নরমাল HCl সলিউশন, আর এইদিকে নেওয়া হয় ওয়ান নরমাল NaOH। এটা এখন তোমরা একটু বুঝতে পারবে না, NaOH। যেমন আমরা উষ্ণতা স্কেল মাপার জন্য বরফ আর ফুটন্ত জল নিয়েছিলাম, তেমনি এক্ষেত্রেও এই দেখো একটা তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার, এর মধ্যেখানে পিএইচ কত হয় এটাকে দেখতে হবে। ঠিক আছে? বা আমরা ধরো যেমন আমরা ওই দৈর্ঘ্য স্কেলের সময় দেখো তো একটা উপরের মান একটা নিচের মান ধরেছিলাম না, ঠিক এইটা আর এইটার মতো এই দুটো। যেমন উষ্ণতা স্কেলের জন্য আমরা একটা ফুটন্ত মানে শূন্য মানে আইস, এটা আইস আর বয়েলড ওয়াটার, বয়েলিং ওয়াটার এটা যেমন ধরেছিলাম, তেমনি এই ক্ষেত্রে ওই পিএইচ স্কেল তৈরি করার জন্য প্রমাণ বস্তু হিসেবে এটা HCl সলিউশন আর NaOH সলিউশন এটাকে নেওয়া হয়। এদের ধরে পিএইচ এর মান পাওয়া যায়। কি রকম মান পাওয়া যায় এদিকে দেখো, দেখো আমি একটা স্কেলটা তৈরি করে এঁকে দিচ্ছি। দেখো এইটা মানে এই যে ওয়ান নরমাল গাঢ় HCl দ্রবণ যেটা ছিল
সেটার পিএইচ হয় 0। আর গাঢ় NaOH দ্রবণের পিএইচ হয় 14। এটা হচ্ছে পিএইচ এর মান। এটা বড় ক্লাসে মানে ক্লাস 11 এ যখন যাবে তখন এটা ক্যালকুলেট করে দেওয়া হয়। আর একটা জিনিস আছে জল। জলের পিএইচ হচ্ছে, তাহলে এটা হচ্ছে 1 নরমাল HCl এর পিএইচ, আর এটা হচ্ছে 1 নরমাল। এবং নরমাল দ্রবণ কি? নরমাল দ্রবণ হচ্ছে একটা NaOH, আর এটা হচ্ছে জলের পিএইচ। জলের পিএইচ এর মান হয় 7। তাহলে দেখো জলটা হচ্ছে প্রশম, এটা হচ্ছে প্রশম, প্রশম, এটা হচ্ছে কেমন আম্লিক, এটা হলো হয়ে গেল কি আম্লিক, আর এটা হয়ে গেল ক্ষারীয়। NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারীয়। তাহলে দেখো পিএইচ 7 এর থেকে বেশি হওয়া মানে সেটা হচ্ছে ক্ষারীয়। এবং তাহলে এবার ভাগে ভাগে ভাগ করি, 0 1 2 3 4 5 6, 0 1 2 3 4 5 6 7, আবার 7 এর পর 8 9 10 11 12, দেখো 7 8 9 10 11 12 13। আমি বলে রাখি এটা 1 নরমাল NaOH নিয়েছো, এটা যদি 5 নরমাল NaOH নাও তাহলে কিন্তু আরো বেড়ে যেতে পারে। আর এটা 1 নরমাল HCl নিয়েছো, এটাকে যদি আরো মানে আরো গাঢ় HCl নাও তাহলে এটা নেগেটিভও হতে পারে। তাহলে কখনো ভাববে না যে পিএইচ এর মান, তাহলে তুমি তুমি কি বলতে চাইছো যে দৈর্ঘ্যের স্কেল দ্বারা দেখো এটা তো দৈর্ঘ্যের স্কেল, তাহলে এটা আর এটা 1 মিটার, তাহলে তো সেই অনুযায়ী 1 মিটারের বেশি বা কম দৈর্ঘ্য মাপা যায় না সেই অনুযায়ী। তাহলে এটা একটা স্কেল, মানে এইটাকে সমান সমান দেখো 100টা ভাগে তুমি যে স্কেলটা ব্যবহার করো এক মানে 30টা ভাগের সমান ভাগ করা আছে। তো সেইরকম এরকম এর ভাগের সঙ্গে ভাগ করা আছে। ঠিক আছে? তা এখন তোমার ব্যাপারটা হচ্ছে পিএইচ 7 যদি কোনো দ্রবণের হয় তাহলে সেটা হচ্ছে প্রশম। তাহলে এই দিক থেকে 7 থেকে যত কমবে তত ব্যাপারটা হয়ে যাবে কি আম্লিকতা বাড়বে। এটা হচ্ছে আম্লিকতা বৃদ্ধি পাবে। আর যত তুমি এদিকে যাবে 7 থেকে বেশি মান হবে তত ক্ষারকত্ব বাড়বে। ক্ষারকত্ব বাড়ে। আর এদিকে আম্লিকতা এই 7 থেকে এইটা হচ্ছে আম্লিকতা বাড়ে। তাহলে আমাদের সিদ্ধান্তটা কি হলো? কোন দ্রবণের যদি পিএইচ 7 হয় তাহলে পিএইচ ইকুয়ালস টু 7 হলে প্রশম, পিএইচ ইকুয়ালস টু 7 হলে সেই দ্রবণটা হচ্ছে প্রশম। কোন দ্রবণে পিএইচ লেস দ্যান 7, 7 এর কম, তখন সেটা হচ্ছে আম্লিক, আম্লিক অ্যাসিডিক। আর পিএইচ গ্রেটার দ্যান 7 তখন সেটা হচ্ছে ক্ষারীয়। এবার ব্যাপারটা হচ্ছে একটা দ্রবণের পিএইচ 4 আর একটা দ্রবণের পিএইচ 2, কোনটা আম্লিক কোনটা বেশি আম্লিক? যত এইদিকে যাবে মানে যার 2 সেটা বেশি আম্লিক। ঠিক আছে? কোন একটা দ্রবণ, আমি আবার রিপিট করে বলছি, কোন দুটো অ্যাসিড দ্রবণ, একটা দ্রবণে, তাহলে এবার তোমার ধরো অ্যাসিটিক অ্যাসিড আর ধরো সালফিউরিক অ্যাসিড, দুটোতেই নীল লিটমাস লাল হয়, তার মানে লিটমাস জাস্ট বলে দিল যে হ্যাঁ এটা অ্যাসিড। কিন্তু এবার কোনটা কার পিএইচ কত সেটা যদি তোমার বেরিয়ে যায়, যার পিএইচ যত কম হবে তার অ্যাসিডিটি তত বেশি হবে। ঠিক আছে? যার পিএইচ যত কম হবে এদিক থেকে এদিক, যার পিএইচ যত কম হবে তার অ্যাসিডিটি তত বেশি হবে। আর যার পিএইচ যত বেশি হবে তার অ্যালকালাইন, অ্যালকালাইনের ক্ষারকত্ব তত বেশি হবে। ধরো তোমাকে বলা হলো যে একটা দ্রবণের পিএইচ 10 আর একটার 12, কোনটা বেশি আম্লিক? ভালো করে শুনো, প্রথম তো দ্রবণটা কোনটাই আম্লিক নয়, একটা 10 একটার 12, কোনটাই আম্লিক নয়, সবটাই ক্ষারীয়। তথাপি বেশি আম্লিক কোনটা? যে 10, যার পিএইচ 10 তার আম্লিকতা, কারণ সে আম্লিকের দিকে ট্রেন্ড করছে বেশি। ঠিক আছে? তাহলে এইভাবে মাপ, এইটা হচ্ছে, তাহলে আমি কি বললাম
বিজ্ঞানী এস সরেনসেনের মতে কোন দ্রবণের বিয়োজনে যে পরিমাণ H+ আয়ন উৎপন্ন হয় তাকে মোল পার লিটার এককে প্রকাশ করে তার ঋণাত্মক লগারিদম করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় ওই দ্রবণের পিএইচ। ঠিক আছে, ওই দ্রবণের পিএইচ। পিএইচ স্কেলটা হচ্ছে এরকম। এবার এই এবার এই পিএইচ নিয়ে আমরা ধরো এটাকে পেলাম আমরা পিএইচ, তাই তো। এবার ধরো তীব্র অ্যাসিড যেগুলো, তীব্র অ্যাসিড যেমন ধরো HCl, HNO3, তাদের পিএইচ হয় এই 1 মানে 0 এর কাছাকাছি। আর যেগুলো মৃদু অ্যাসিড তাদের পিএইচ হয় ওই 3 থেকে 4 এর মধ্যে। যেগুলো মৃদু অ্যাসিড, আমি রিপিট করে আবার বলছি, ধরো অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, তাদের পিএইচ থেকে 3 থেকে 4 এর মধ্যে। আর যাদের তীব্র অ্যাসিড তাদের পিএইচ থাকে কত? 0 এর কাছাকাছি, 0 এর কাছাকাছি। তাহলে এবং এই পিএইচটা তাহলে তুমি বলবে যে কি করে আমরা নির্ণয় করব? হ্যাঁ, একটি যন্ত্র থাকে, তার নাম হচ্ছে পিএইচ মিটার। কিন্তু আমাদের সেটা একটু উঁচু লেভেলের, মানে ইউনিভার্সিটি লেভেলে, কলেজ লেভেলে হয়তো থাকে, কিন্তু আমার স্কুল লেভেলে খুব বেশি স্কুলে পিএইচ মিটার নাই, কেন একটু কস্টলি যন্ত্রটা, 12-15-20 হাজার টাকা দাম। ঠিক আছে, আর দামের থেকেও বড় ব্যাপার সেটা পরীক্ষা করার স্কোপ কম। তো একজন দু একটি স্কুলে আছে, আমি যে স্কুলে আছি সেটাও আছে, যাই হোক। তো তো ব্যাপারটা হচ্ছে কি, তাহলে এর অল্টারনেটিভ মেথড কি? একটা পেপার রোল পাওয়া যায়, পেপার রোল পাওয়া যায়। আনফরচুনেটলি এখন নেই আমার কাছে, নইলে আমি হয়তো দেখিয়ে দিতাম তোমাদের এখানে। শোনো, একটা পিএইচ পেপার রোল পাওয়া যায়। ঠিক আছে, আমি একটু মানে এরকম একটা গোল বাক্সর মতো থাকে, কাচের বাক্স, তাতে এইভাবে একটা হলুদ রঙের পেপার স্ট্রিপ পাওয়া যায়, এরকম এখান থেকে বেরোয়। আর এর গায়ে একটা বর্ণ চাকতি কাটা থাকে, এরকম করে সব কালার, 7টা কালার। এটা পিএইচ, পিএইচ এর মান 1 2 3 4 5, 1 থেকে মানে 1 থেকে 0 থেকে 14 পর্যন্ত, এটা মানে 14টা ভাগে ভাগ করা থাকে এরকম। আর এর রংগুলো একটা বিশেষ বিশেষ রং আঁকা থাকে। এবার তুমি এখান থেকে একটু পেপারটাকে টেনে বের করলে, ছিঁড়লে, হলুদ রঙের নিয়ে তুমি কোন একটা অজানা দ্রবণে ডোবালে, তার একটা বিশেষ রং তৈরি হবে। এই জায়গাতে চেক করে দেখলে কার সঙ্গে রংটা মেলে, যার সঙ্গে রং মেলে তার উপরে এই রিডিংটা লেখা আছে, তার পিএইচ কত। এইভাবে পিএইচ পেপার রোলের সাহায্যে আমরা খুব সহজে, এটা আর 150-200 টাকা মতো একটা পেপার রোলটা, তার পিএইচ পেপার রোল, ইউনিভার্সাল পিএইচ পেপার বলা হয় এটাকে। তাহলে ইউনিভার্সাল, সার্বজনীন পিএইচ পেপারের সাহায্যে কোন একটা দ্রবণের পিএইচ, ইভেন মানুষের রক্তের পিএইচ কত, তাহলে তুমি এক ফোঁটা রক্তকে ফোটাবে, দিয়ে তুমি ওই পিএইচ পেপারের মধ্যে রাখবে। এতে একটা ক্লাস 9 এ একটা প্রজেক্ট করতে হয় এটার উপরে। মানুষের মুখের লালা, দেখবে তোমার কোনোদিন হয়তো তুমি, আমি এই জিনিসগুলো তুমি ব্যবহার করতে পারো। মানুষের মুখের লালা, তুমি একটু মুখ থেকে লালা রস বের করে তার পিএইচ মাপতে পারো, এটা মেপে দেখতে পারো। তেঁতুল জলের পিএইচ মেপে দেখতে পারো, লেবুর জলের পিএইচ মেপে দেখতে পারো, লাল চা তৈরি করলে তার পিএইচ দেখতে পারো, দুধের পিএইচ দেখতে পারো। ঠিক আছে, সোডা, বাড়িতে থাকা ওয়াশিং সোডা মানে এই ডিটারজেন্ট বা সোপ সলিউশনের পিএইচ দেখতে পারো। ঠিক আছে, তোমরা বাথরুম পরিষ্কার করার জন্য যে হারপিক ব্যবহার করো তার পিএইচ দেখতে পারো, বা তোমরা ধরো যে যে জল তোমরা খাচ্ছ তার পিএইচ দেখতে পারো। কিছু মানে ধরো এই শশা, একটু শশার রস তৈরি করলে তার পিএইচ দেখতে পারো, ছানা তার পিএইচ দেখতে পারো, এইভাবে তুমি দেখতে পারো। বুঝতে পেরেছো? তাহলে এইগুলো থেকে তুমি মানে পদার্থের প্রকৃতি সম্পর্কে, সেটা আম্লিক না ক্ষারীয় না প্রশম, এই সম্পর্কে তুমি একটা ধারণা পাবে।
মানুষের রক্ত কিন্তু মানুষের রক্ত প্রসঙ্গ, মানুষের রক্তের পিএইচ ওই 7.6, মানে ক্ষারীয় প্রকৃতি। মানুষের লালারস কিন্তু আম্লিক প্রকৃতি। ঠিক আছে? যাই হোক, তা এইটা গেল তোমার পিএইচ সংক্রান্ত কথা, আমি এটা বললাম। এবার এই পিএইচটা কেন আগে বললাম, কারণ তোমাদের টেক্সট বই যেটা দেওয়া আছে, অ্যাসিড ক্ষার, আমি বারবার করে প্রথম থেকে অ্যাসিডের ডেফিনেশনে বলেছিলাম একটা কথা, যে অ্যাসিড স্বাদে প্রথম প্রিমিটিভ ডেফিনেশন যেটা, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ক্ষার উল্টোটা, লাল লিটমাসকে নীল করে। তাহলে এই লিটমাস কি? লিটমাস হচ্ছে একটা নির্দেশক। তাহলে প্রশ্ন আছে, নির্দেশক কাকে বলে? তাহলে সেইটা আমরা এখন ডিসকাস করছি, নির্দেশক কাকে বলে। তাহলে দেখো, পিএইচটা আশা করি তোমাদের বোঝা গেল। এবার এখন আমাদের যে ডিসকাশনের যেটা বিষয়, সেটা হচ্ছে ইন্ডিকেটর। হোয়াট ইজ ইন্ডিকেটর এন্ড হোয়াট আর দ্য টাইপস অফ ইন্ডিকেটর। নির্দেশক কাকে বলে? নির্দেশক, নির্দেশক, ইন্ডিকেটর। নির্দেশক হচ্ছে একটি বিশেষ রাসায়নিক পদার্থ, যা নির্দেশক হচ্ছে, নির্দেশকের ডেফিনেশন আমি বলছি, দরকার হলে বোর্ডে লিখে দিচ্ছি। নির্দেশক হচ্ছে এমন একটি বিশেষ রাসায়নিক পদার্থ, যা কোনো একটা মানে কোনো একটা অনুমাপন বিক্রিয়ায় উপস্থিত থেকে নিজের বর্ণের পরিবর্তনের মাধ্যমে, নিজের বর্ণের পরিবর্তনের মাধ্যমে ওই বিক্রিয়ার অন্তবিন্দুকে সূচিত করে, এন্ড পয়েন্ট। যেমন ধরো ধরো ব্যাপারটা হচ্ছে, যেমন ধরো কোকিল, আমরা জানি বসন্তকালে কোকিল ডাকে, অন্যান্য সময় এখন আর শুনতে পাবে না। হঠাৎ তুমি বুঝতে পারছো না, কিন্তু মানে চারিপাশে কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছ। তাহলে বসন্তকাল এলেই কিন্তু কোকিল ডাকতে শুরু করে। ঠিক আছে? তাহলে কোকিলের ডাক বসন্তকালকে ইন্ডিকেট করে। বা ধরো কোন একটা মগ ডালে মানে একটা আম পেকে, মানে আম আছে, সেটা কাঁচা না পাকা কি করে বুঝবে আমটা পেকে গেল কিনা? তার নিজের রং যখন সবুজ থেকে পাকা রং ধরে গেল, তখনই বুঝতে পারছো যে হ্যাঁ, এই আম এখন পেকে গেছে। তাহলে মানে ফলটা নিজের বর্ণের পরিবর্তনের মাধ্যমে তার পাকা অবস্থা না কাঁচা অবস্থা দেখে। তেমনি তুমি মাপ করছো, অনুমাপন মানে মাপ করছো। মাপ ব্যাপারটা কেমন করে? ধরো এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে ধরো এখানে একটা তুমি ক্ষার দ্রবণ নিয়েছো, ক্ষার দ্রবণ ধরো সোডা। ঠিক আছে? এটাকে মাপ করতে হবে। মাপ কখনো একা একা নিজের হাতে করা যায়, মানে নিজের হাতে না, মানে নিজে নিজে মাপ হয় না। দেখো না, ভালো করে, খুব ভালো করে দেখো। ধরো তুমি একটা চাল ওজন করছো, আলু ওজন করছো, তাই তো ভর মাপ করছো। কোনো জিনিসের ভর মেপে দিন বললে হয়ে যাবে? এটা বাটখারা লাগবে না? তাহলে বাটখারার রেসপেক্টে তুমি মাপো। ধরো তোমার মা ভাত রান্নার আগে চাল নিচ্ছেন, দেখবে একটা কৌটো আছে, তিনি মাপ করে নিচ্ছেন, তাহলে কৌটোর রেসপেক্টে মাপ করা কখনো কি এরকম করা যাবে? নিশ্চয় করে। তাহলে মা, তাহলে এই যে, তাহলে তুমি বলবে এই অ্যাসিডটা মাপবো কি করে, এর কতটা ক্ষার আছে কি করে? এখানে ক্ষার আছে, এটা সোডা যাবে, এটা ক্ষার। তাহলে এর ক্ষার, ক্ষারকত্ব, এটাকে মাপবো কি দিয়ে? এটাকে অ্যাসিড দিয়ে মাপবো, এটাকে অ্যাসিড দিয়ে মাপবো। তাহলে এইটা বুঝতে পেরেছো? তাহলে কোন একটা দ্রবণ, তার মধ্যে একটা জিনিসকে জানা থাকে, এইটাকে জানা থাকে। জানা মানে কি? মিতি মানে জ্ঞান। তাহলে যে যখন জানা মাত্রার অ্যাসিডের সাহায্যে অজানা মাত্রার ক্ষারের মানে কতটা পরিমাণ আছে জানা, এই ঘটনাকে বলা হয় অম্লমিতি। আবার আমি রিপিট করে বলছি, মিতি মানে মানে
ক্ষারকে মাপতে হয় অ্যাসিড দিয়ে বা উল্টোটা, অ্যাসিডকে মাপতে হয় ক্ষার। এদের দুজনের মধ্যে মানে ধরো তুমি চালের ওজন মাপবে, তাহলে চালটা অজানা, তখন বাটখারাটাকে জানা থাকতে হবে, তাই তো? আবার ধরো তুমি একটা পাথর আছে, তার ভর কত তুমি জানো না, অথচ তোমার প্যাকেট তোমার কাছে একটা পলি প্যাকের মধ্যে 1 কিলোগ্রাম চাল আছে, তাহলে সেটা নিলে নিয়ে উল্টো দিকে একটা পাথরকে রেখে দিয়ে দেখলে ও 1 কিলোর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাহলে কোনো কাউকে তো একটা জানা থাকতে হবে। তাহলে মানে অ্যাসিডের মাত্রা জানা আছে, তার সাথে ক্ষারের মাত্রা নির্ণয়, তাকে বলা হয় অম্লমিতি। উল্টো দিকে, উল্টো দিকে যদি এইটা এখানে তুমি একটা অ্যাসিড দ্রবণ নিয়েছো অজানা, অ্যাসিডের মাত্রা কত, অ্যাসিডটা কতটা স্ট্রেংথ কি ইত্যাদি জানা, তখন তোমাকে ক্ষার লিখতে হবে। তাহলে এক্ষেত্রে জানা হলো কি মিতি কোনটা, ক্ষার সম্পর্কে ক্ষারের কতটা মাত্রা কি না, ক্ষারটা আমার প্রমাণ বস্তু, তাহলে তার সাহায্যে মাপা, তাকে বলা হয় ক্ষার। তাহলে অম্লমিতি বা ক্ষারমিতির দ্বারা একটা অ্যাসিড বা ক্ষারের মাত্রা নির্ণয় করে। তাহলে ধরো এখানে একটা ক্ষার দ্রবণ মানে কেমন বর্ণহীন, আবার একটা মানে ধরো তুমি এখানে নিয়েছো, তুমি ধরো নিয়েছো NaOH ক্ষার দ্রবণ নিয়েছো, আর তুমি অ্যাসিড হিসাবে নিচ্ছ HCl। এইভাবে না হয় না, জানো তো? একটা বিশেষ পাত্রে একটা ছোট্টখাটো একটা যন্ত্র আছে যার নাম হচ্ছে বুরেট। এইগুলো আমরা পড়ানোর সময় অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেট করে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে ছাত্রছাত্রীদের পড়ালে ভালো হয়, কিন্তু কি করব, এখানে তো এখন কিছু করার নাই, লকডাউন সিচুয়েশন যেমন পরিস্থিতি, এইরকম একটা বিশেষ যন্ত্র থাকে, এখানে একটা কাচের তৈরি, এটা এখানে একটা কল থাকে, এখানে মাপ কাটা আছে, এখানে থাকে 0 আর এখানে থাকে 50 সো মানে এরকম কাটা কাটা থাকে, এটা এরকম এরকম সব 0 1 2 ইত্যাদি করতে করতে 50। তাহলে প্রথমেই তুমি এই ক্ষেত্রে একটা জানা অ্যাসিড কে ঢেলে নিলে, ঠিক আছে, 50 ml পুরো ভর্তি থেকে যাবে, ঠিক আছে। আর এই জায়গাতে তাহলে এটার নাম কি কি বললাম আমরা, বুরেট, এটার নাম হচ্ছে বুরেট, ঠিক আছে। আর এরকম এটাকে কনিক্যাল ফ্লাস্ক বলে, কোন থেকে এসেছে, কোন, কোন মানে হচ্ছে শঙ্কু, এটা ফার্স্ট। এইখানেও ঠিক মেপে এখানে আমরা একটা কি দ্রবণ নিয়ে নিই, ক্ষার দ্রবণ নিয়ে নিই, এটাও মাপ, ঠিক আছে। এখানে আমরা নিলাম ধরো NaOH দ্রবণ নিলাম, NaOH দ্রবণ, এটা কিন্তু বর্ণহীন, এটাও বর্ণহীন। আর HCl দ্রবণ, এইখানে নিয়েছি আমরা HCl দ্রবণ, এটাও কিন্তু বর্ণহীন, বর্ণহীন। এবার যদি আমি এটাকে মেশাই, এখান থেকে যদি আমি মেশাই, তাহলে এটা এসে এখানে পড়বে, তাহলে বিক্রিয়াটা কেমন হবে দেখো, দেখো NaOH এটা প্লাস HCl, এদের মধ্যে বিক্রিয়া করে হয়ে যায় NaCl। শোনো 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 কেমন করে বিক্রিয়া হয়, অ্যাসিডের ধর্ম সবসময় H প্লাস দেয় আর ক্ষারের OH, এদের মধ্যে বিক্রিয়া করে দেখো H2O জল তৈরি হয়, আর বাকিটা কি পড়ে থাকে NaCl প্লাস H2O। ব্যাপারটা হচ্ছে আমরা বলি এটা হচ্ছে ক্ষার যোগ অ্যাসিড, অ্যাসিড এদের বিক্রিয়া করে লবণ যোগ জল, এটা তো তৈরি হয়। তাহলে তুমি এখান থেকে এই এটা থেকে বুরেটটা থেকে HCl মেশাচ্ছ, এটাও বর্ণহীন দ্রবণ, এটাও বর্ণহীন দ্রবণ, আবার NaCl যেটা তৈরি হবে সেটাও বর্ণহীন। তাহলে প্রথম দিকে একবারে তো হুড়ুর করে মেশাবে না, ধরো এটা এটা 25 ml নিয়েছো, সাপোজ ধরো এটা নিয়ে নিয়েছো তুমি কত 25 ml, 25 ml, আর এখানে আছে 50 ml, তুমি মনে করো 25 ml এর জন্য ওটা 25 ml ই লাগবে ধরে নাও,
তাহলে এবার আস্তে আস্তে তুমি মেশাতে শুরু করেছো, এটা তো সরু। তাহলে প্রথম দিকে কি থাকবে, NaOH এর পরিমাণ বেশি থাকবে, NaOH এর পরিমাণ বেশি। তাহলে যখন আস্তে আস্তে মেশাতে শুরু করছো, তখন ক্ষারের পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করছে। একটা ঠিক 25 ml এর জায়গায় ঠিক এই পর্যন্ত, যখন ধরো 25 ml পর্যন্ত তুমি মিশিয়ে ফেলে, 0 থেকে 25 ml যখন মিশিয়ে ফেলেছো, তখন এখানে আর ক্ষারও নেই আর বাড়তি অ্যাসিডও নেই। এই জায়গাটাকে বলা হয় প্রশমিত অবস্থা। তাহলে এই দ্রবণে তখন না বাড়তি NaOH, না তখন NaCl আর H2। তুমি NaCl মানে লবণ কিন্তু দেখতে পাবে না, আর এই যে লবণটা তৈরি হবে সেটা জলের মধ্যে দ্রবীভূত হবে। এর পরেও যদি 25 এর পরেও যদি তুমি আরো NaOH আরো HCl যোগ করতে থাকো, তখন আস্তে আস্তে এইটা থাকবে, আর যেটা বাড়তি যোগ করলে সেটা বাড়তি HCl হিসেবে, তাহলে দ্রবণটা তখন আম্লিক হয়ে যাবে। তাহলে ঠিক 25 ml এর জন্য ঠিক 25 ml যদি যোগ করো, তাহলে সেই অবস্থায় দ্রবণটা না আম্লিক না ক্ষারীয়, প্রশমিত অবস্থা। ঠিক আছে? তাহলে কখন প্রশমন হয়ে গেল এটা তো তুমি চোখে দেখে বুঝতে পারবে না বাবু, তার জন্য একটা পদার্থ লাগবে। তাহলে এই দেখো, এইটাকে অনুমাপন আমি কি করছিলাম, ক্ষার মাপছিলাম, কাকে দিয়ে, অ্যাসিডকে দিয়ে। তাহলে এই ব্যাপারটাকে বলা হয় অনুমাপন। তাহলে একটি অনুমাপন বিক্রিয়ায় কোন একটি পদার্থ, ধরো এখানে এটায় আমি বলছি, এটা ধরো নাম হচ্ছে ফেনলফথ্যালিন। ফেনলফথ্যালিন বলে একটি পদার্থ আছে, সেইটা একটি রাসায়নিক দ্রব্য। যদি NaOH এর সঙ্গে দিয়ে দাও, সঙ্গে এক ফোঁটা দিলে, এই 25 ml NaOH এর সঙ্গে এক ফোঁটা যদি ফেনলফথ্যালিন মিশিয়ে দাও, গোটা দ্রবণটা সঙ্গে সঙ্গে গোলাপি হয়ে যায়, দোপাটি ফুলের মতো রং হয়, গোলাপি রং হয় একবারে এক ফোঁটা দিলে পরে। এবং তারপর তুমি আস্তে আস্তে যখন HCl যোগ করছো, করতে করতে 24 ml দিলে, তখনও গোলাপি। মানে কত লাগবে বললাম আমি, 25 এর জন্য ঠিক 25 লাগবে, 25 ml ক্ষারের দ্রবণের জন্য ঠিক 25 ml আছে। তুমি 24 ml দিয়েছো, তখনও গোলাপি। 24.9 দিয়েছো, তখনও গোলাপি। 24.99 দিয়েছো, তখনও গোলাপি। কিন্তু জাস্ট 25 এর জন্য যেই 25 ml হয়ে গেল, সঙ্গে সঙ্গে অল অন এ সাডেন এটা কালার গোলাপি থেকে বর্ণহীন হয়ে গেল। তাহলে যেই বর্ণহীন হয়ে গেল, সঙ্গে সঙ্গে এটা কে যোগ করছে, তুমি যোগ করছো, এই যে এই কলটা খুলে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলে প্রশমন ক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেল, তুমি বন্ধ করে দিলে। এখানে পার্ট দেখলে কত, 25। ঠিক আছে? তাহলে আমি এই পদার্থটার ভূমিকা বলতে চাইছিলাম। তাহলে এমন একটি রাসায়নিক দ্রব্য যা কোনো একটি অনুমাপন বিক্রিয়ায় উপস্থিত থেকে নিজের বর্ণের পরিবর্তনের মাধ্যমে, ওই বিক্রিয়া মানে ওই অনুমাপনের অন্তবিন্দু, এন্ড পয়েন্ট, কখন অনুমাপনটা শেষ হয়ে গেছে, সূচিত করে, তাকেই বলা হচ্ছে তোমার কি, নির্দেশক। নির্দেশকের সংজ্ঞা বোঝা গেল। তাহলে নির্দেশক কাকে বলে, সংজ্ঞাটা আমি এবার লিখে দিচ্ছি এখানে। নির্দেশক যে রাসায়নিক পদার্থ কোনো অনুমাপন বিক্রিয়া অনুমাপন বিক্রিয়া বিক্রিয়া উপস্থিত থেকে নিজের বর্ণের পরিবর্তন এর মাধ্যমে বিক্রিয়া অন্তবিন্দুকে সূচিত করে, তাকে বলে নির্দেশক। যেমন উদাহরণ,
যেমন উদাহরণ নির্দেশক, শোনো এরপরে আরো জটিল হয়ে যাবে। এই নির্দেশক আবার 4 রকমের আছে, আমরা তার মধ্যে যাচ্ছি না, আমরা শুধু এমনি ডাইরেক্ট উদাহরণের মধ্যেই আসো না। যেমন হচ্ছে ফিনলফথেলিন, ফিনলফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, লিটমাস, মিথাইল রেড, মিথাইল রেড, থাইমলথ্যালিন, ফিনল রেড, প্রোকেসল গ্রিন ইত্যাদি। এই সমস্ত আমাদের মেনলি আমাদের এইটা, এটা, এইটা, এই তিনটে কথা আমাদেরকে মেনলি জানতে হবে। ঠিক আছে? তো আমি একটা বলে দিচ্ছি তোমাদের। এবার তাহলে নির্দেশক কাকে বলে বোঝাবে। তাহলে যে কোনো পদার্থই কি নির্দেশক হিসাবে কাজ করতে পারে? যাকে তাকে ধরে এনে যে কোনো একটা রাসায়নিকে চলো ভাই তুমি নির্দেশক হিসেবে কাজ করবে না, তাদের কয়েকটা বৈশিষ্ট্য থাকবে। কি কি? এখন যেটা আমরা তাহলে বলে দিই, নির্দেশক কাকে। অ্যাসিড ক্ষার নির্দেশকের আমি আগেই বলে দিলাম, আমি সযত্নে একটু এড়িয়ে গেলাম, কিন্তু নির্দেশক আবার কি ধরনের বিক্রিয়া তার উপরে নির্ভর করে 4 ধরনের, সেটা তোমাদের পক্ষে একটু টাফ হয়ে যাবে। সেজন্য আমি এটা যার কথা বলছি সাধারণত অ্যাসিড ক্ষার নির্দেশক। তাহলে সেই জন্য প্রশ্নটা আমি এইভাবেই রাখছি, অ্যাসিড ক্ষার নির্দেশকের বৈশিষ্ট্য। অ্যাসিড ক্ষার নির্দেশক, অ্যাসিড ক্ষার নির্দেশক, নির্দেশক এর বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্য কি কি? শোনো, অ্যাসিড ক্ষার নির্দেশক এরা নিজেরা নিজে মৃদু জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড বা জৈব ক্ষার, এটা নির্দিষ্ট পিএইচ, নির্দিষ্ট পিএইচ, নির্দিষ্ট পিএইচ, পিএইচ সীমায়, নির্দিষ্ট পিএইচ সীমায় বর্ণ পরিবর্তন, পরিবর্তন করে। বলছি 3 নম্বর, অ্যাসিডে, অ্যাসিডে এবং ক্ষারে ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে, ধারণ করে। আর 4 নম্বর হচ্ছে অ্যাসিড ও ক্ষারে মানে ভিন্ন ভিন্ন বর্ণ, এটাকে এক কাজ করবে বিপরীত বর্ণ। আমি বলছি সব কথা, বিপরীত বর্ণ। আর কেবলমাত্র অন্তবিন্দু সীমা, অন্তবিন্দু সীমা, অন্তবিন্দু সীমায় বর্ণ পরিবর্তন করে। 5 নাম্বার, 1-2 ফোঁটা নির্দেশক, 1 থেকে 2 ফোঁটা নির্দেশক সমগ্র
দ্রবণে বর্ণ ধারণ করাতে পারে। ব্যাস ব্যাস ব্যাস। তো দেখো, এরা নিজেরাই একটা মৃদু জৈব অ্যাসিড বা জৈব ক্ষার হয়, নির্দিষ্ট একটা পিএইচ সীমার মধ্যে তার বর্ণ পরিবর্তন করতে পারে। অ্যাসিডে এবং ক্ষারে দুটো আলাদা আলাদা এবং তাদের কন্ট্রাস্ট কালার হয়। কন্ট্রাস্ট কালার বলতে কি, ধরো যেমন সবুজের সঙ্গে হলুদ, এটা কন্ট্রাস্ট কালার। দেখবে এখনকার দিনে তুমি প্রকৃতিতে কন্ট্রাস্ট কালার দেখতে পাবে, শিরীষ ফুল ফোটে, সবুজ শিরীষ পাতার মধ্যে হলুদ ফুল, ঠিক আছে? বা সবুজে লালে দেখবে, মানে শাড়ি, শাড়ির লাল পাড়, সবুজ মেঝে কিন্তু শাড়ি। কিন্তু তোমার ধরো হলুদ আর কমলা, এটা যদি বলো এটাকে কন্ট্রাস্ট কালার বলে না। তার মানে আমি বলতে চাইছি কি, যে নির্দেশকগুলোর এমন এমন কালার থাকতে হবে। অ্যাসিডে যদি ধরো লাল হয়, তাহলে এতে হবে ক্ষারে হচ্ছে হলুদ, ঠিক আছে? অ্যাসিডে যদি বর্ণহীন হয়, ক্ষারে হবে গোলাপি। এরকম কন্ট্রাস্ট কালার বলা হয় এটা থাকতে হবে। আর ওই কালার চেঞ্জটা কেবলমাত্র এন্ড পয়েন্টই হবে, যখন শেষ হচ্ছে। আর এই এক দু ফোঁটা নির্দেশক ব্যবহার করলেই এটা হয়ে যায়, ঠিক আছে? এবার কয়েকটা নির্দেশকের আমি নামটা বলে দিই। তাহলে এই পয়েন্টটা খুব একটা ভাইটাল পয়েন্ট, কিন্তু একটা পার্টিকুলার পিএইচ সে তার কালার চেঞ্জ করতে পারে। আমি কয়েকটা একটা টেবিল চার্ট মতো করে দিচ্ছি, দেখো কিরকম বলছি। যে প্রথম ধরো নির্দেশক, নির্দেশক মানে নির্দেশকের নাম। অ্যাসিডে বর্ণ, প্রশম বর্ণ, আম্লিক বর্ণ, প্রশম বর্ণ, প্রশম বর্ণ, ক্ষারীয় বর্ণ, ক্ষারীয় বর্ণ। আর পিএইচ রেঞ্জ, পিএইচ সীমা, পিএইচ সীমা। দেখো আমি বলি এটা এটা প্রথম হচ্ছে তোমার ধরো ফেনাফথেলিন, ফেনাফথেলিন আম্লিক বর্ণ হচ্ছে বর্ণহীন, বর্ণহীন। প্রশমত বর্ণহীন, বর্ণহীন। ক্ষারেটা হচ্ছে গোলাপি, গোলাপি, ঠিক আছে? ফেনাফথেলিনে 8.4, 8.4 থেকে 10.4, এটা মানে বছর, মানে বছর। দেখো পিএইচ আমি এরকম বললাম, কত? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ফিনাপথ্যালিনের কাছে এর রেঞ্জটা হচ্ছে এইটা, কত বললাম? 8.4 থেকে 10.4। এই দেখো এইরকম, এইটা আমি কি বলেছি দেখো তো বাবু, ক্ষারীয় বর্ণ গোলাপি। তার মানে এটা যদি ফিনাপথ্যালিন হয়, এই দিকটায় মানে 10.4, মানে এইখানটা হচ্ছে, এটা হচ্ছে 10.4, এর উপরের দিকে হচ্ছে এর রং কেমন? গোলাপি, এর উপরের দিকে গোলাপি। আর এইটা কত? এইটা হচ্ছে তোমার কত?
এটা বললাম 8.4, এটা হচ্ছে 8.4, এই দিকটা হচ্ছে বর্ণহীন, এই দিকটা হচ্ছে বর্ণহীন। তাহলে তোমার প্রশ্ন হচ্ছে এই যে লাভ, এইটার মধ্যে এখানে কি, এটা মাত্র এক ফোঁটা, ওই যে প্রশ্ন অন্তবিন্দু বলেছি, মানে ধরো তোমাকে আমি বলছিলাম কি 25-এর জন্য 25 লাগবে, 24.99 থেকে 25 থেকে 25.1 ওর মধ্যে থেকে নিয়ে এটা হয়েছে, ঠিক আছে। সুতরাং এইটার ব্যবধান হচ্ছে এক ফোঁটা, এটা কিচ্ছু না। তাহলে যখন কোন দ্রবণের পিএইচ, কোন একটা দ্রবণের যখন তুমি ফিনাপথলিনকে নিয়ে কাজ করছো, কোন দ্রবণের পিএইচ যখন বেশি থাকে, ধরো 14 পিএইচ আছে, কমতে 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 এই 10.4 পর্যন্ত এলো, তখনও পর্যন্ত সেই গোলাপি, যেই আর এক ফোঁটা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে সে বর্ণহীন হয়ে গেল। অর্থাৎ মানে প্রসম মানে সাতই হতে হবে তার কোনো মানে নেই। সেই জন্যই এই কথাটা আমরা বলেছি যে এটা, আশা করি বোঝা গেল। এরপরে আমি এটা মুছছি না, অন্য একটা লিখবো, তো তার জন্য তার ডেটাটা লিখছি, দেখো। এরপর হচ্ছে ফেনাফথলিনের পর মিথাইল অরেঞ্জ, এরপর মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, নাম দেখেই বুঝতে পারছো অরেঞ্জ তার মানে প্রসম অবস্থায় কমলা, অ্যাসিডের রং হচ্ছে লাল, আর ক্ষারের রং হচ্ছে হলুদ। অ্যাসিডের রং লাল, ক্ষারের রং হলুদ, ঠিক আছে, লাল হলুদ কমলা। এর পিএইচ রেঞ্জ হচ্ছে মিথাইল অরেঞ্জ 2.7 থেকে 4.7, 2.7 to 4.7। এবার মানটা দেখো, মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে দেখো এইটা না, এটার এখানে না, মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে এই ব্যাপারটা সরে চলে আসবে কোথায়, 2.7 মানে কোথায় আছে, এই দেখো এই জায়গায় 2.7 মানে 3 এর কাছাকাছি, এইটা থেকে 4.7, এইটা, এটা হচ্ছে মিথাইল অরেঞ্জ, MO লিখে দিলাম, হ্যাঁ। এই মানটা হলো কত, এটা হচ্ছে 4.7, আর এটা হচ্ছে 2.7। এই দিকটা মানে এই এখান থেকে এই পর্যন্ত কালার হচ্ছে কেমন, খারে হলুদ এই জায়গা, আর এইখান থেকে এই দিকের কালারটা হচ্ছে কি লাল, আর এই জায়গাতে কালারটা কেমন বোঝা গেল। এরপর আরো একটা মিথাইল নেক্সট হচ্ছে লিটমাস। এবার তোমাকে দি লিটমাস, লিটমাস, ঠিক আছে, লিটমাস লাল বেগুনি, এটা হচ্ছে লাল, বেগুনি কালার থাকলে বেগুনি, নীল, 7, এটা হচ্ছে 7, 7 মানে হচ্ছে তোমার 7, 7 এটা ইউনিভার্সাল মান থেকে 6.99 থেকে 7.01, এরকম। তাহলে এটা কি দেখতে পাচ্ছ, এর ক্ষেত্রে কোথায়, এই যে এইরকম, মানে এইখানটা দেখবে হলো। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এলো, এর রং কেমন নীল, আর এইখান থেকে এই পর্যন্ত এলো, এর সীমাটা খুব সীমিত, এটা হলো তোমার কি লাল,
হলো? তাহলে তুমি বেগুনি বর্ণের যদি একটা লিটমাস লবণ নাও, কেমন? নেক্সট লিটমাস, এরপর হচ্ছে তোমার লিটমাস, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। মিথাইল রেডটা দেখবে নাকি? মিথাইল রেড, লাল লাল লাল, মিথাইল রেড, মিথাইল রেড, লাল লাল হলুদ। এটা হচ্ছে 4.1 থেকে 6, এরকম। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, অনেকক্ষণই হয়ে গেল, এই পর্যন্তই থাকলো। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি আমাদের ক্লাস।